আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমাদের প্রথম দিনের লাইভ শেষ হওয়ার পর আজকে আমরা দ্বিতীয় লাইভ ক্লাসে একটু কম আলোচনা করব, বাট আজকের টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই টপিক থেকে মোটামুটি মানে 100% তোমরা শিওর থাকো যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা 2 বা 3 নাম্বারের প্রশ্ন বা 1 থেকে 2 নাম্বারের মতো প্রশ্ন তোমরা কমন পাবাই। তো আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় নিয়ে, অর্থাৎ ব্যাকরণটা কিভাবে, আসলে ব্যাকরণের মধ্যে কি কি জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়, বা মেইন যে 4টা জিনিস নিয়ে আলোচনা করা হয় এইগুলোর মধ্যে আবার কি কি সেকশন থাকে, এই সব ওভারঅল বিষয় নিয়ে আলোচনা করব। এবং আজকের এই লাইভটাতে আমরা আরো একটা স্পেশাল জিনিস করব, সেটা হইলো আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সলভ করব যেগুলা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে আসছিল। তো তোমরা আমাকে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা এবং তোমরা আমার কথা একদম স্পষ্ট বুঝতে পারতেছো কিনা এইটা একটু জানায় দাও। তারপরেই আমরা একদম বেসিক্যালি এ টু জেড আজকের ক্লাসটা শুরু করে দিব। তো তোমরা অনেকেই জয়েন হয়ে গেছো, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাইকে আমার আমার পক্ষ থেকে আসলে তোমার সালাম আমি নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আর আজকে আমরা বেসিক্যালি একটা জিনিস মাথায় রাখো, যে টপিকটা একটু কম পড়াচ্ছি কারণ প্রথম ক্লাসটাতে আমরা হিউজ পরিমাণে পড়া তোমাদেরকে পড়াইছি। একটা জিনিস মাথায় রাখবা যে আমাদের এই জার্নিটা আমাদের মেন্টাল প্রিপারেশনটাও যাতে আমাদের ইনক্রিজ হয়, এজন্য আমাদের সিলেবাসটা বা আমাদের যে প্ল্যানটা এইটা এমন ভাবে সাজানো হয়েছে যে একদিন আমরা একটু বেশি পড়াবো, পরের দিনে ওইটা রিকভার করার জন্য আমরা একটু কম পড়বো। তো এইভাবে অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা মেনটেন করেই আমরা আসলে ক্লাসগুলা করার ট্রাই করব। তো প্রথম দিনে দেখো আমরা 6টা টপিক ক্লিয়ার করছি, আজকে আমরা একটা টপিক ক্লিয়ার করব এবং এটার মানে খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমরা একটাই রাখছি, এটার সাথে কোনো কিছু অ্যাড করি নাই, এবং বিগত সালের প্রশ্নগুলো এই জায়গা থেকে আমরা সলিউশন করার ট্রাই করব। তো চলো আমরা একদম আমাদের মেইন পড়াশোনায় চলে যাই। তো দেখো এই জায়গাতে আমরা বেসিক্যালি আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণ এবং এর আলোচ্য বিষয়, অর্থাৎ ব্যাকরণটা কি জিনিস এবং এই ব্যাকরণে অ্যাকচুয়ালি কি আলোচনা করা হয় বা ব্যাকরণটা কেনই বা আলোচনা করা হয়, এই জিনিসটা নিয়ে আমরা একদম এ টু জেড আলোচনা করব। তো প্রথমে যদি আমরা একটু আসি যে ব্যাকরণ জিনিসটা কি বা ব্যাকরণ আসলে কি কাজ করে। দেখো ব্যাকরণ বলতে কি, ব্যাকরণ শব্দের অর্থটা কি, এইটা যদি তুমি বোঝো তাহলেই মোটামুটি ব্যাকরণ জিনিসটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট তুমি পেয়ে যাবে। দেখো কি বলা আছে যে ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। মানে কি, যে কোনো একটা জিনিসকে তুমি নর্মাল ওয়েতে ব্যাখ্যা না করে ওইটাকে বিশেষভাবে বিশ্লেষণ যদি করো, এই জিনিসটাকেই বলা হবে কি ব্যাকরণ। তাইলে একটা জিনিস ভাবো যে ব্যাকরণে আমরা কি করব, অলওয়েজ কোনো কিছুকে বিশ্লেষণ করব, এবং সেটা কিভাবে, বিশেষভাবে। এই বিশেষ কথাটার অর্থ কি জানো, যে কিছু রুল আছে, মানে বিশেষটা বলতেই বোঝানো হয়েছে যে কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলাকে ফলো করে তুমি যখন বিশ্লেষণ করবা তখন সেটাকে বলা হবে বিশেষভাবে বিশ্লেষণ। ঠিক আছে? তো অনেকেই এইটা জানতা না যে বিশেষভাবে বলতে কি বোঝায়। বিশেষভাবে বলতে বোঝায় যে ব্যাকরণের নিজস্ব কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো অনুসরণ করে তোমাকে বিশ্লেষণ করতে হবে। ওকে, তো এই ব্যাকরণকে যদি আমরা অনেক সময় ভাঙি তাইলে এইটা পাই ব্যাকরণ। তো এইটা একটু মাথায় রাখো, কারণ এইটা অনেক সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে চলে আসে। ঠিক আছে? তো এইটা বেসিক পড়াশোনা ব্যাকরণের। ওকে, এখন আমরা মূল আলোচনায় চলে যাব, বা মূল আলোচনায় আমাদের যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে আমরা সেইগুলো দেখার ট্রাই করব। দেখো ব্যাকরণ তো আমরা মানে প্রথম একটা কথাই বুঝলাম যে কোনো কিছুকে বিশেষভাবে বিশ্লেষণ করাই ব্যাকরণ। তো এই ব্যাকরণটার অ্যাকচুয়ালি কাজটা কি, বা ব্যাকরণ অ্যাকচুয়ালি কি কি কাজ করে, এই জিনিসটা আমরা একটু জানার ট্রাই করব। তো দেখো ব্যাকরণের কি কি কাজ আছে, এইখানে 3টা আমাদের মেইনলি কাজ আছে ব্যাকরণের। এই 3টা থেকে তোমাদের বিগত বছরে 3টা থেকে কোনো না কোনো মানে জব পরীক্ষায় বিশেষ করে তোমাদের অ্যাডমিশন পরীক্ষাতে আসে না, কারণ এই যে কাজগুলো এগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন। এই ব্যাখ্যামূলক প্রশ্নগুলো যখন এমসিকিউতে অ্যাড করা হয় তখন অনেক বেশি কঠিন হয়ে যায়, যার কারণে অ্যাডমিশনে অত কঠিন প্রশ্নগুলো অ্যাড করতে চায় না। তো তারপরেও আমরা যেহেতু বেসিক পড়ার সাথে সাথে অ্যাডভান্স কিছু জিনিসপাতি শিখবো, এজন্য আমরা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবো, এবং এই জিনিসগুলাই তোমাকে অন্যান্য যারা স্টুডেন্ট আছে বা অন্যান্য যারা অন্য জায়গাতে পড়াশোনা করবে, অন্য ওয়েতে পড়াশোনা করবে, তাদের থেকে তোমাকে অনেক বেশি আগায় রাখবে। ঠিক আছে? তো দেখো সেই ব্যাকরণের কাজটা কি কি। ব্যাকরণের টোটাল 3টা কাজ আছে। 1 নম্বর কাজ কি, ধ্বনি, শব্দ বা বাক্য, অর্থাৎ ভাষা রিলেটেড যা কিছু আছে সবগুলা জিনিস। আমরা আগের দিনে দেখছি
এই ধ্বনি, শব্দ, বাক্য এইগুলা কিসের মধ্যে থাকে? ভাষার মধ্যে থাকে। তার মানে ভাষা রিলেটেড যা কিছু আছে সবকিছু বিশ্লেষণের মাধ্যমে এই যে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করে। তার মানে একটা কি জিনিস দেখো, যে ভাষার মধ্যে কি কি থাকে? ধ্বনি, শব্দ এবং বাক্য। এইগুলাকে বিশ্লেষণ করে ভাষার মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য বের করে বা সাধারণ বৈশিষ্ট্য খুঁজে বের করে, এটাই হচ্ছে ব্যাকরণের প্রথম কাজ। ওকে, এখন আমরা আসো দ্বিতীয় যে কাজটা আছে সেটা, এবং কিভাবে প্রশ্ন হবে এটা আমি তোমাদেরকে দেখাই দিব। জাস্ট একটু এইদিকে তাকাও। এইখানে কি দেওয়া আছে দেখো, যে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি, এইটা মাথায় রাখবা, গঠন প্রকৃতি এবং সেই গঠন প্রকৃতি গুলার সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এই ব্যাকরণ পড়ে। ব্যাপারটা কি দেখো, ইংরেজিতে যখন তোমরা পড়ছিলা বা ইংরেজি গ্রামার যখন পড়ো, তখন স্ট্রাকচার অনুসারে সবকিছু সাজে না, বা স্ট্রাকচার অনুসারে তোমরা সেন্টেন্স গঠন করো না। তো সেই জিনিসটাই এখানে বলা হয়েছে, যে ভাষার বিভিন্ন উপাদানের, মানে যে জিনিসটাই ভাষার উপাদান আছে, এই যে উপাদান এইগুলা ধ্বনি, শব্দ, বাক্য, আরো বিভিন্ন ধরনের উপাদান আছে যেগুলো আমরা পরবর্তীতে পড়বো, সেই উপাদানগুলার কি গঠন প্রকৃতি, যে এইগুলা কিভাবে বসবে। ধরো একটা উপাদান, ধরো বাক্য, এই বাক্যটার কি কি ভাবে হবে, মানে একটা বাক্য তৈরি হইতে কি কি লাগবে। প্রথমে ধরো কর্তা লাগলো, তারপরে কর্ম লাগলো, এইরকম করে 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 এই যে একটা কর্তা, তারপর কর্ম, তারপর মানে সামথিং জিনিসপাতি দিয়ে যে তুমি তৈরি করতেছো, ওই জিনিসটাই হইলো গঠন প্রকৃতি বা হচ্ছে স্ট্রাকচার। তো ওই স্ট্রাকচার এবং ওই স্ট্রাকচারটা কিভাবে সঠিকভাবে ব্যবহার করা যাবে, যে কর্তার পরে কর্ম বসবে নাকি কর্ম আগে তারপর কর্তা বসবে, এই যে সঠিক ব্যবহার বিধি, এই জিনিসগুলা মেইনলি এই ব্যাকরণের মধ্য দিয়ে তুমি জানতে পারো। ঠিক আছে, তার মানে আমরা দুইটা কিন্তু এই জায়গা থেকে শিখে গেলাম। দেখো, আমি ক্লাসের মধ্যে সবকিছু তোমাদেরকে সুন্দর করে করে পড়াই কেন? তোমাদের যাতে ক্লাসটা দেখলেই কাজ হয়ে যায়, মানে ক্লাসটা এতবার করে আমি কেন বুঝাই জিনিসগুলাকে, যাতে করে ক্লাসের মধ্যেই তোমার 90% পড়াশোনা হয়ে যায়, পরে যাতে একবার দেখলেই তোমার বাকি জিনিসগুলো হয়ে যায়। ওকে, তো এইটা হচ্ছে ব্যাকরণের মেইন কাজ বা ব্যাকরণের প্রথম দুইটা কাজ। 3 নম্বর যে কাজটা আছে সেটা দেখো, এইখানে 3 নম্বর যে কাজটা আছে সেটা কি? লেখা ও কথায় ভাষা প্রয়োগের সময় শুদ্ধাশুদ্ধি নির্ণয় সহজ হয়। বিষয়টা কি দেখো, যারা ব্যাকরণ মেনে কথা বলে বা যারা ধরো ব্যাকরণকে ফলো করে কথা বলে, তাদের কথাগুলা বা তাদের যে ভাষাগুলা, এইগুলা কিন্তু প্রয়োগ সবসময় ঠিকঠাক হয়, এবং এইগুলা শুদ্ধাশুদ্ধি নির্ণয় মানে কি, যে ওই কথাগুলা সবসময় শুদ্ধ টাইপের হয়। বিষয়টা একটা জিনিস মাথায় রাখো, যে ব্যাকরণ মানে কি, ব্যাকরণের যে স্ট্রাকচার, ধরো তুমি ইংরেজিতে কথা বলতেছো, তোমাদেরকে আরো সহজে এটা বোঝানো যাবে। ইংরেজিতে কথা বলতেছো, ধরো তুমি র্যান্ডমলি ইংরেজি কোনো কিছু জানো না, গ্রামেটিক্যাল জানো না, একটার পরে একটা ওয়ার্ড এরকম করে বসাইতেছো, বসায়া যখন ডেলিভারি দিচ্ছ, তখন কি ওই যে ডেলিভারি দিচ্ছ বা প্রয়োগটা করতেছো, এটা কি ঠিক হচ্ছে? না, হচ্ছে না। তারপরে কি, ওই যে মানুষকে তুমি বলতেছো যে আই গো স্কুল, এইরকম করে যখন তুমি বলতেছো, তখন কি এটা শুদ্ধ হচ্ছে? না, শুদ্ধ হচ্ছে না। এই যে বিষয়গুলা, এইগুলা তুমি করবা না কখন? যখন তুমি গ্রামারটা ভালো করে জানবা। ঠিক সেই জিনিসটাই এখানে বলা হয়েছে, যখন তুমি ব্যাকরণ জানবা, যখন তুমি ব্যাকরণ জানবা, তখন তোমার এই যে লেখাই বলো, কথা বলার সময় বলো, এই যে ভাষা প্রয়োগের ব্যাপারটা সব সময় শুদ্ধ হবে, সব সময় কি হবে? শুদ্ধ হবে, বা শুদ্ধ শুদ্ধি ভাবে তুমি এই জিনিসটা প্রয়োগ করতে পারবা। তার মানে ব্যাকরণের আমরা এই 3টা মেইন কাজ দেখলাম। তোমাদের পরীক্ষাতে এই জায়গা থেকে যে প্রশ্নটা হয়, সেই প্রশ্নটা এরকম টাইপের, যে ব্যাকরণ আসলে কি কাজে লাগে। তখন তোমাদের এরকম দিতে পারে যে ভাষা শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের মানে ক্ষেত্রে কি লাগে, মানে এরকম একটা অপশন ছোট্ট করে দিবে, এই যে পুরো লাইনটা দিবে না, ধরো শুদ্ধাশুদ্ধি নির্ণয়, এইটা তোমাদেরকে দিয়ে দিল। ঠিক আছে, তো এই জন্য এই জিনিসগুলা তোমাদেরকে বুঝতে হবে। ওকে, এখন আমরা নেক্সটে চলে আসি, যে ব্যাকরণ সম্পর্কে আমাদের আরো কিছু বেসিক জিনিস জানতে হবে। এইগুলা জিনিস তোমাদেরকে আমি অনেক গোছালো করে দিচ্ছি, এবং এই জিনিসগুলা কোনো না কোনো পরীক্ষাতে আসার মতো জিনিস এবং আসছিল। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা লাইন এইখানে ইম্পর্টেন্ট, এইখানে কোনো এক্সট্রা লাইন নাই। অর্থাৎ তুমি যদি এমন একটা মানে জায়গা চাও যে তুমি আসলে পড়তেছো এবং ইফেক্টিভ জিনিস পড়তেছো, তাইলে এই যে ক্লাসগুলো আমি নিব, একদম তোমাদের যে ক্লাসগুলাই, যতগুলা ক্লাসই নেই, সবগুলা ক্লাসই তোমার জন্য পারফেক্ট একটা ক্লাস হবে। ঠিক আছে, তো এইখানে দেখো ব্যাকরণ নিয়ে আরো কি কি এক্সট্রা জিনিস আমাদের জানতে হবে, এবং যেগুলা থেকে মেইনলি তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। আগে আমরা যেগুলো বললাম ওইগুলা জব লেভেলের, মানে হায়ার লেভেলের, ধরো ব্যাংকের এডি, এই ধরনের যে লেভেলগুলো আছে ওইগুলাতে প্রশ্ন আসে ওইগুলা। তো এখন যেগুলা পড়বো এইগুলা থেকে তোমাদের বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। তার মানে তোমার এইদিকে তাকানো উচিত, তাকাও, এইদিকে তাকাও। এখন দেখো, প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে? এইগুলা কিন্তু হচ্ছে জ্ঞানমূলক টাইপের প্রশ্ন, মানে তোমাকে ব্যাকরণে আসলে কিছু জিনিস মুখস্থ করতে হবে। তুমি যদি সব জিনিসই বুঝতে চাও তাইলে কিন্তু হবে না।
বিশ্বাস করো সায়েন্সের পোলাপান এরাও কিন্তু সব জিনিস বোঝে না, এরাও অনেক কিছু মুখস্থ করে, মানে সায়েন্সেরও প্রায় 30-40% মুখস্থ জিনিস। তাইলে তুমি আর্টসের জিনিস পড়তেছো, তাইলে তো তোমার সবকিছু বুঝতে হবে না, এই জন্য কিছু কিছু জিনিস মাঝে মধ্যে মাথায় মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসটার মধ্যে এটা দেখো যে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। এবং এইটার লেখক কে ছিলেন? ম্যানুয়েল দা আশম্পুসাও, ঠিক আছে। এই জিনিসটা খুব মাথায় রাখো, এটা থেকে কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন হয়, বিশেষ করে জাহাঙ্গীরনগরে এটা থেকে একটা প্রশ্ন আসছিল যে প্রথম কোন ভাষায় আসলে ব্যাকরণটা প্রথম প্রকাশিত হয়, বা ব্যাকরণটা বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় প্রকাশিত হয়, সেটা হচ্ছে পর্তুগিজ ভাষায়। তো তোমাদের লেখকটাও যদি দেয়, এই জন্য আমি তোমাদেরকে ইনফরমেশনটা অ্যাড করে দিছি, ওকে। তারপরে কি দেখো 1778 সালে প্রকাশিত হয় হলো নাথানিয়েল ব্রাসি হলহেডের প্রণীত ইংরেজি ভাষায় রচিত সম্পূর্ণ একটি বাংলা ব্যাকরণ। তার মানে আমরা প্রথমে দেখলাম কি বাংলা ভাষায় রচিত প্রথম হচ্ছে ম্যানুয়েল দা আশম্পুসাও, এটা কত সালে? 1743 সালে, এবং এটা পর্তুগিজ ভাষায়। তারপরে ইংরেজি ভাষায় হচ্ছে যখন আমাদের ব্যাকরণটা প্রকাশিত হয়, সেটা কত সালে? 1778 সালে, এবং এইটা কে প্রকাশ করে? নাথানিয়েল ব্রাসি হলহেড, ওকে। দেখো নামগুলা তোমাদের অদ্ভুত বা অড টাইপের মনে হইতে পারে, বাট যখন তুমি দুই একবার পড়বা, আমি যখন বলতেছি শুনতেছো, তখন পড়ার সময় তোমার আর এইগুলা অড মনে হবে না, ঠিক আছে। একবার জাস্ট মাথায় ঢুকায় নাও, লাইফ টাইম কাজে লাগবে, ওকে। এবং এই বইটার নাম কি ছিল? এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। যে ইংরেজি দিয়ে যেটা আমাদের প্রথম বাংলা ব্যাকরণ, সেটার নাম ছিল এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ওকে। তো এই জায়গা থেকে আমাদের এই জিনিসগুলা আমাদের জানতে হবে, ওকে। এখন একটু দেখো নেক্সট আরেকটা তথ্য আছে, সেটা হলো 1833 সালে প্রকাশিত হয় রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ। সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এইটা থেকে অনেকবার প্রশ্ন আসছে, এবং তোমাদের যদি প্রশ্ন হয় এই জায়গাটা থেকে মেইনলি হবে। সেটা কি? 1833 সালে প্রকাশিত হয় রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ, যেটা বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ, ঠিক আছে। আমরা তো দেখলাম পর্তুগিজ ভাষায় রচিত, ইংরেজি ভাষায় রচিত, কিন্তু বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কে, এবং এইটার নাম কি, এবং এটা কে কত সালে মানে এটা প্রকাশ করেন, বা এটা কত সালে প্রকাশিত হয়, বা এটা কত সালে রচিত হয়? এটা দেখো 1833 সালে রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ, এবং এটা প্রথম বাংলা ব্যাকরণ হিসাবে এইটা রচিত হয়, এই গ্রন্থটা রচিত হয়, ওকে। তো এই জিনিসটা খুব 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 ইম্পর্টেন্ট, এইটাকে 3 স্টার দিয়ে একদম খাতার মধ্যে নোট করে রেখে দিবা, ওকে। তো এইটা হচ্ছে আমাদের বেসিক জিনিস, এই জায়গা থেকে গেছে, ওকে। এখন দেখো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ে আমরা জাস্ট ব্যাকরণ সম্পর্কে জানলাম, এখন আমরা দেখব আসল পড়াশোনা আজকের, মানে আজকের যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এবং এই জায়গার ক্লাসটা যদি তোমরা করো, বিশ্বাস করো তুমি যেখানেই পরীক্ষা দাও, তুমি রাজশাহীতে পরীক্ষা দাও, চট্টগ্রামে দাও, জিএসটিতে দাও, বিউপিতে দাও, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগরে দাও, 100% তুমি 1 নম্বর কমন পাবাই। 100%, মানে 100% মানে তো বুঝো, মানে কমন আসবেই, সেই জিনিস হচ্ছে এইটা। তো এই জন্য সেইভাবে একটু মনোযোগটা দিয়ে দাও। দেখো আমি তোমাদেরকে বলছিলাম কালকে একটা কথা, মানে গত ক্লাসে, প্রথম ক্লাসে, যে ব্যাকরণ রিলেটেড যা কিছু আছে সব হচ্ছে 4 প্রকার, ব্যাকরণ রিলেটেড টপিক গুলা ওটা মোটামুটি 4 প্রকার। তো সেই ধারাতেই দেখো যে প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ আছে, ঠিক আছে। সে 4টা মৌলিক অংশ কি কি আমরা কিন্তু প্রথম দিনে শিখে গেছি। দেখো আমাদের প্রথম দিনের জিনিসগুলো এখন কিভাবে অ্যাপ্লাই করব বা কিভাবে কাজে লাগবে। দেখো আমরা কিন্তু প্রথম দিনে দেখছি যে ধ্বনি কাকে বলে, শব্দ কাকে বলে, বাক্য কাকে বলে, এইগুলো কিন্তু আমরা দেখছি। তো সেই জিনিসটাই এইখানেও দেখো আমাদের আসছে যে প্রত্যেক ভাষারই মৌলিক অংশ হচ্ছে কয়টি? 4টি। কি কি? ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। ধ্বনি কি? এই যে আমার কথা শুনতে পাচ্ছ, সেটা হচ্ছে ধ্বনি। শব্দ কি? যে একের পর এক বর্ণ মিলে শব্দ তৈরি হচ্ছে, একের পর এক শব্দ পাশাপাশি বসে বাক্য তৈরি হচ্ছে। এই বাক্যগুলো যখন অর্থপূর্ণ হচ্ছে, তখন কিন্তু কিসে পরিণত হচ্ছে? ভাষায় পরিণত হচ্ছে। তো একটা জিনিস এই জায়গাতে খেয়াল করো, কি বলা আছে যে প্রত্যেক ভাষারই কয়টা অংশ থাকে? 4টা অংশ থাকে। তার মানে আমি যখন তোমাদেরকে প্রথম দিনে ভাষার সংজ্ঞা বুঝাইছিলাম, তখন কিন্তু এই 4টা জিনিস ছিল। তার মানে টেকনিক্যালি কিন্তু তোমরা অলরেডি এই জিনিসটা পড়ে আসছো প্রথম ক্লাসে। তো সেই জিনিসটাই এইখানে এক্সপ্লেইন করে দিছে। দেখো মানে বিষয়গুলা আমাদের ইনার, মানে ভিতরেই থাকে, যেগুলো আমরা আসলে বের করতে পারি না। যখন পড়বো এইরকম করে, যখন আমরা বুঝে বুঝে পড়বো, তখন দেখবা যে বিষয়গুলোকে তোমরা রিলেট করতে পারবা। প্রথম দিনে প্রথম ক্লাসের আমরা যখন এইরকম ভাষার সংজ্ঞা পড়লাম, আমরা কি সংজ্ঞা পড়ছি না? আমরা দেখছি যে ভাষার মধ্যে কয়টি উপাদান থাকে। ধরো কি কি থাকে? ধ্বনি থাকে, শব্দ থাকে, তারপরে এই শব্দ দিয়ে কি তৈরি হয়? বাক্য তৈরি হয়। এই বাক্য যখন অর্থপূর্ণ হয়, তখন সেটা ভাষায় পরিণত হয়। তো এই যে অর্থ, বাক্য, শব্দ, ধ্বনি, এই জিনিসগুলাই কিন্তু ভাষাতে যেহেতু পরিণত হচ্ছে, তার মানে এই জিনিসগুলাই হচ্ছে ভাষার মেইন উপাদান, ঠিক আছে।
তো ওই জিনিসটাই এইখানে সুন্দর করে সাজায় লেখা দেওয়া আছে, ঠিক আছে। তো এইটা আশা করি তোমরা ইজিলি ধরতে পারছো। যখন পড়াগুলো একটা সাথে আর একটা কানেক্ট করতে পারবা তখনই তুমি আসলে পড়ার মজাটা বুঝবা। ওকে, এখন আসো আমাদের এই যে আজকের মেইন যে পড়াশোনা সেটা এখন শুরু হচ্ছে। সেটা কি দেখো, সব ভাষার ব্যাকরণেরই প্রধানত নিম্নলিখিত 4টি বিষয় নিয়ে আলোচনা করা হয়। মানে ব্যাকরণে যা কিছু আছে বেশিরভাগই 4টা, যেগুলো 4টা নাই সেগুলো জাস্ট মাথায় রাখবা, তাইলে পরীক্ষাতে আসলে তুমি ইজিলি দিতে পারবা। ওকে, তো যদি কোনোদিন অ্যান্সার না জানো তাইলে মনে করো চোখ বন্ধ করে 4 দিয়ে আসবা, 90% সম্ভাবনা আছে সেটা তোমার হচ্ছে কারেক্ট হওয়ার। ওকে, তো এখন দেখো এই জিনিসটা যে আমাদের যে ভাষার বা যে কোনো ভাষার ব্যাকরণের যে 4টা বিষয় নিয়ে মেইনলি আলোচনা করা হয়, বা ব্যাকরণটা যে 4টা স্তম্ভের উপর ভিত্তি করে চলে, সেই 4টা স্তম্ভ হচ্ছে এইখানে যে 4টা আছে সেটা কি কি দেখো। 1 নম্বরে হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের ইংরেজি নাম কি? ফোনোলজি। এই জিনিসটা মাথায় রাখবা, এটা কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো অনেকে এই ইংরেজিটা পড়ে না, তো এই ক্ষুদ্র জিনিসগুলো কিন্তু স্কিপ করা যাবে না। তার মানে ধ্বনিতত্ত্বের ইংরেজি নামকে ফোনোলজি, এইভাবে মাথায় রাখবা। মানে শুধু ধ্বনিতত্ত্ব বললা, ফোনোলজি জানলা না, দেখা গেল এইগুলো পারিভাষিক শব্দ হিসাবে তোমার এসে গেল, তো তখন তুমি আসলে পারবা না। এই জন্য এখনই এটা মুখস্থ করে নিবা। তারপরে কি দেখো, শব্দ বা রূপতত্ত্ব। তার মানে শব্দ বা রূপতত্ত্ব, এইটা দ্বারা কি বোঝাচ্ছে যে শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। তার মানে দুইটাই মাথায় রাখতে হবে, শব্দ বা রূপতত্ত্ব, এর নাম হচ্ছে মরফোলজি, ঠিক আছে। তো এইটা ইংরেজিটা মাথায় রাখবা। তারপরেরটা কি দেখো, বাক্যতত্ত্ব বা পদক্রম। ওই যে পদক্রম, আমি কিন্তু প্রথম দিকে তোমাদের একটু হিন্টস দিছিলাম যে এক একটা পদ একের পর এক বসে যখন একটা বাক্য তৈরি করে তখন সেটাকে আমরা মেইনলি পদক্রম বলতে পারি। তো সেই জিনিসটাই যে বাক্যতত্ত্ব বা পদক্রম, এটার ইংরেজি হচ্ছে সিনট্যাক্স, ঠিক আছে। তারপরে কি দেখো, অর্থতত্ত্ব সিমেনেটিক্স, ঠিক আছে। এটা মাথায় রাখো যে এই 4টা হচ্ছে মেইন যে কোনো ভাষার বা যে কোনো ব্যাকরণের মেইন উপাদান। খুব ভালো করে একদম চোখ বন্ধ করে যেন এই 4টা মুখস্থ থাকে যে ভাষার মেইন উপাদান কি, ধ্বনিতত্ত্ব এটার ইংরেজি কি, তারপরে শব্দ বা রূপতত্ত্ব এটার ইংরেজি কি, তারপরে বাক্য বা পদক্রম এটার ইংরেজি কি, অর্থতত্ত্ব এটার ইংরেজি কি। এবং তোমাদের ওই যে বললাম না যে পারিভাষিক শব্দের মধ্যে একটা আসে পরীক্ষাতে, সেটা আসলে এই যে এইটা আসে, সেটা হলো কি, এছাড়াও অভিধান তত্ত্ব বা লেক্সিকোগ্রাফি নামে একটা জিনিস আছে যেটা মেইনলি ছন্দ এবং অলংকার এইগুলা নিয়ে আলোচনা করে, ঠিক আছে। এই জিনিসটা সাইডে দেয়া থাকে বইয়ে, যার কারণে অনেকেই এই জিনিসটা পড়ো না, বাট এই জায়গা থেকে প্রশ্ন আসে। এই জায়গা থেকে তোমাদের 3টা প্রশ্ন হইতে পারে যে অভিধানের এইটার পারিভাষিক শব্দ কি, বা লেক্সিকোগ্রাফির অর্থ কি, আর এই লেক্সিকোগ্রাফি কি নিয়ে আলোচনা করে। এটা হচ্ছে ছন্দ এবং অলংকার। এটা আমি যখন জাহাঙ্গীরনগরে মেবি কোন ইউনিটে পরীক্ষা দিছিলাম, আমি আই ইউনিটে পরীক্ষা দিছিলাম। আমাদের সময় এফ এবং আই ইউনিট দুইটা আলাদা আলাদা ইউনিট ছিল, এখন তোমাদের নাই, ঠিক আছে। তোমরা আগের প্রশ্ন ব্যাংকগুলো কিনলে বুঝতে পারবা। তো ওই জায়গাতে আসছিল যে অভিধান তত্ত্ব কি নিয়ে আলোচনা করে, ছন্দ এবং অলংকার নিয়ে আলোচনা করে, ঠিক আছে। তো এই জায়গা থেকে এই যে 4টা এবং এই যে অভিধান তত্ত্ব টোটাল 5টা, এই 5টা জিনিস একদম খুব ভালোভাবে মাথায় রাখবা। এখন আমরা এই যে 4টা জিনিস আছে, যে ভাষার যে মেইন উপাদান বা যে বিষয়গুলো নিয়ে আমরা ব্যাকরণিক ভাষায় আলোচনা করি, এইগুলার আমরা ডিটেলস সম্পর্কে জানার চেষ্টা করব। ওকে, তো তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও, তাইলে আমি আসলে বুঝতে পারবো। ওকে ভাইয়া, নেট প্রবলেম কেন? আচ্ছা, কারো কি নেট প্রবলেম আছে? নেট প্রবলেম একজন শুধু, তার মানে নেট প্রবলেম নাই। নেট প্রবলেম হয়েছে ভাইয়া, প্রেজেন্ট ভাইয়া। না, নেট প্রবলেম আমার নাই, নেট প্রবলেম হচ্ছে তোমাদের। নেট প্রবলেম আমার থাকার কথা না, নেট প্রবলেম হইলে তোমার ব্যক্তিগত নেট প্রবলেম। ওকে, আমার নেট প্রবলেম থাকার কথা না। ওকে, এখন আসো আমাদের মেইন পড়াশোনার আজকের, এবং এই জায়গা থেকে তোমাদের মাস্ট কোশ্চেন গুলো আসবেই। এবং এই জিনিসটাকে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে সাজায় দিছি, প্রায় বইয়ে তোমাদের যে জিনিসগুলাও নাই সেগুলাও দিয়ে দিছি, এবং এর বাইরে তোমাদের আর কখনো কোনো কিছু মুখস্থ করতে হবে না। সেটা কি দেখো, ধ্বনিতত্ত্ব কাকে বলে কি, এসব করার কোনো প্রয়োজন নাই। কাকে বলে কি, কোথেকে আসলে, এগুলো কিচ্ছু প্রয়োজন নাই। জাস্ট মাথায় রাখবা ধ্বনিতত্ত্বে কি নিয়ে আলোচনা করা হয়, কোন কোন টপিক গুলো নিয়ে আলোচনা করা হয়, এটা মাথায় রাখলে তাইলেই তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট হবে। দেখো, ধ্বনিতত্ত্ব বলতে কি বোঝায়, যে ধ্বনি রিলেটেড যা কিছু আছে, ধ্বনি বলতে আমরা কি বুঝি, ধ্বনির মানে সাইডে কি থাকে, বর্ণ। তার মানে ধ্বনি, বর্ণ, এইগুলা নিয়ে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ বর্ণ বলতে কি বোঝায়, ধরো একটা শব্দ, যে ধরো বাংলাদেশ। ওকে,
এই যে শব্দটার ব একটা, অনুস্বর একটা, তারপরে হচ্ছে ল একটা, দ একটা, তালব্য শ একটা, এইগুলা এইগুলা এক একটা বর্ণনা। তার মানে এই যে আকার ব সাথে আকার হইলো, এই যে বিষয়গুলা পুঙ্খানুপুঙ্খানু ভাবে আলোচনা করা হচ্ছে, এই যে ব্যাপারগুলা বর্ণ নিয়ে যে আলোচনা করা হচ্ছে, এই যে ধ্বনিগুলা নিয়ে যে আলোচনা করা হচ্ছে, এইগুলা নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটাকে বলা হবে ধ্বনিতত্ত্ব। এই জিনিসটা কেন বললাম সেটা তোমরা বুঝবা। ধ্বনিতত্ত্বের সাথে এই জিনিসগুলা খুব ভালোভাবে সম্পর্কিত। কেমনে দেখো, ধ্বনির উচ্চারণের প্রণালী, যখন এই যে দেখো ব আকার আকার আমি বললাম, এই যে উচ্চারণের বিষয়টা কিন্তু চলে আসলো। তো যার কারণে কিন্তু আমি তোমাদের বাংলাদেশটা ব্যাখ্যা করে দেখাইলাম। তো সেই জন্য এই জায়গাতে মাথায় রাখবা যে ধ্বনিতত্ত্বে ধ্বনির উচ্চারণের প্রণালী। অনেক সময় তোমরা বেশি বুঝতে গিয়ে মানে বেশি একটা জিনিস মানে ইজি করাইতে গিয়ে এই জায়গাতে ভুল করো। সেটা কি, যে অনেকেই এই ধ্বনিটা মানে মাথায় রাখো যে আমি তো পরীক্ষাতে যখন ধ্বনির উচ্চারণের প্রণালী ধ্বনি লেখা দেখবো তখন তো আমার ইজিলি এটা অ্যান্সার করতে পারবো, কিন্তু অনেক সময় তোমাকে শুধু উচ্চারণের প্রণালী দিয়ে দিতে পারে। যার কারণে এটা মাথায় রাখতে হবে যে ধ্বনির উচ্চারণের প্রণালী পুরোটাই, তোমাকে যদি ধ্বনি নাও লেখা থাকে তারপরেও যাতে করে তুমি এই জায়গাতে ভুল অ্যান্সার না করো। ওকে, তারপরে কি দেখো, উচ্চারণের স্থান, ধ্বনির চিহ্ন বা হচ্ছে বর্ণের বিন্যাস, এই যে বর্ণের বিন্যাস একের পর এক বর্ণ বসতেছে। ধ্বনি সংযোগ বা সন্ধি সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকে সন্ধিকে অন্য কিছুর মধ্যে ঢুকায় দাও, তার মানে সন্ধি কার মধ্যে? দেখো সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্বের মধ্যে। কেন ধ্বনিতত্ত্বের মধ্যে? কারণ দেখো সন্ধিগুলো আমরা কিভাবে করি, সন্ধি বিচ্ছেদ কিভাবে করি, বর্ণের সাথে একটা বর্ণের কানেকশন করে। ধরো এরকম, ধরো আকার 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 প্লাস আকার থাকলে কি হয়, পরবর্তীতে গিয়ে কিন্তু সেই আউটপুটটা আমরা বসাই। তো এই জন্য কিন্তু এই ধ্বনি বা এই সন্ধি বা হচ্ছে ধ্বনি সংযোগ, এইটা হচ্ছে ধ্বনিতত্ত্বের মধ্যে পড়ে। ওকে, তারপরে কি দেখো, ধ্বনির পরিবর্তন এবং ধ্বনির লোপ, ধ্বনি কিভাবে পরিবর্তন হয়, ধ্বনি কিভাবে লোপ পায়, এই জিনিসটা এখানে আলোচনা করা হয়। তারপরে কি দেখো, নত্যবিধান সত্যবিধান, অর্থাৎ এইখানে আমরা বানান নিয়ে আলোচনা করি, অর্থাৎ বানান টাইপের যে জিনিসগুলো সেইটা। ওকে, তো তারপরে এই জায়গা থেকে এই জিনিসগুলা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। এরপরে এক্সট্রা কিছু জিনিস আছে যেগুলো নর্মালি তোমাদের বইয়ে দেওয়া থাকে না, বাট পরীক্ষাতে অনেক সময় আসে। সেটা কি দেখো, ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয়ের মধ্যে কি কি থাকে? বাকযন্ত্র থাকে, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া থাকে, ধ্বনির বিন্যাস থাকে, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য থাকে, এবং ধ্বনি দল নিয়েও আলোচনা করা হয়। ঠিক আছে, এইগুলা তোমাদের বইয়ে মোটামুটি নাই বললেই চলে, যার কারণে এই জিনিসগুলো মুখস্থ করে নিবা। পরীক্ষাতে কিন্তু তোমাদের এই যে গত বছরে বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া নিয়ে গুচ্ছতে প্রশ্ন আসছিল, এই জায়গা থেকে একটা রিলেটেড প্রশ্ন আসছিল, যদিও ধ্বনিতত্ত্ব রিলেট করে আসেনি, কিন্তু এইটা তোমার প্রশ্ন আসছিল। এই জন্য মাথায় রাখবা এই জিনিসগুলা। তার মানে এই জায়গা থেকে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে কোন জায়গাটা, ওটা আমি তোমাদের দেখাই দিই। ধ্বনিতত্ত্ব বললে তোমরা সন্ধি কোন জায়গা থেকে আলোচনা করা হয় এইটা যখন তোমাকে বলবে তখন তুমি ভুল করার একটা চান্স আছে। ঠিক আছে, আর নত্যবিধান সত্যবিধানেও অনেক সময় ভুল করতে পারো। তার মানে এই দুইটা জিনিস তোমাকে আমি ক্লাসে বুঝাই দিলাম, আজকের পর আর তুমি কখনো ভুল করবা না, যার কারণে আমি তোমাদেরকে বুঝাই দিলাম। ওকে, মানে আমি এই যে বললাম না যে তুমি এই জায়গায় ভুল করবা, এই কথাটাই তোমার মাথার মধ্যে থাকবে। আর কখনো তুমি ধ্বনিতত্ত্বে যখন বলবে যে সন্ধি কোথায় আলোচনা করা হয়, তখন তুমি আর ভুল করবা না। ঠিক আছে, এগুলো হচ্ছে সাইকোলজিক্যালি তোমাকে আগায় নিয়ে যাওয়া। ওকে, এর পরবর্তীতে দেখো রূপতত্ত্ব। রূপতত্ত্বের অপর নাম আমরা কি দেখছি ওই জায়গা থেকে? শব্দতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব। এখন এই জায়গা থেকে বেসিক কিছু তথ্য জানি, তারপরে আমি এই জায়গাটায় তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো। এই দিকে তাকাও, সবাই তাকাও। কি বলা আছে? এক বা একাধিক ধ্বনির অর্থবোধক কি বল সম্মিলনে শব্দ তৈরি হয়। শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। রূপ গঠন করায় শব্দ, এবং সেই জন্য একে শব্দ বা রূপতত্ত্ব বলা হয়। এইগুলো বোঝাবুঝির কিছু নাই, তোমাদেরকে আমি আগেই জিনিস বুঝাইছি যে শব্দ কিভাবে তৈরি হয়। এই জিনিসটা এইভাবে ধরো, এইরকম করে যে কি লিখি, ধরো আমাদের অ্যাডমিশন 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 আমরা লিখলাম। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে, এই যে এ একটা, ড একটা, ম একটা, এই যে আমি বলতেছি অ্যাডমিশন, এ তারপরে হচ্ছে ড ম, এই যে একের পর এক আমি ধ্বনিটা দিচ্ছি, এই যে বা বর্ণ, তোমাকে সহজ করে যদি বলছি যে একের পর এক আমি এই যে বর্ণ বসাচ্ছি, বর্ণ বসায় তৈরি হয়েছে শব্দ। তো সেই জিনিসটা এইখানে বলা হয়েছে। তারপরে এই শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় হচ্ছে রূপ, অর্থাৎ এই শব্দের ক্ষুদ্রাংশ। আবার যদি আমরা এই পুরো অ্যাডমিশনটাকে ভাঙি, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কি, এ একটা, ড একটা, ম একটা, তালব্য শ একটা, দন্তের ন একটা, এই অংশগুলোকে বলা হয় রূপ। এই জন্য এটাকে হলো মরফি বা মরফি এই নামেও অনেক সময় ডাকা হয় রূপকে, রূপের ইংরেজি এইটা। ওকে, তো এই রূপ গঠন করে শব্দ, মানে একই কথা বারবার। বিষয়টা কেমন দেখো, ইন্টারেস্টিং একটা বিষয়, মানে একই কথা তোমাকে বারবার ঘুরাইছে।
প্রথমে এক বা একাধিক কি দিয়ে, ধরো ধ্বনি, আমরা ধ্বনিটাকে, ধ্বনির অপোজিটে আমরা কি জানি, বর্ণ। ধরো এক বা একাধিক বর্ণ দিয়ে কি তৈরি হচ্ছে, শব্দ। যেমন আমি সুন্দর করে একটা জিনিস লিখি যে ধরো ভর্তি, ভর্তি পরীক্ষা, পরীক্ষা। দেখো তোমাকে এই জায়গাতে বুঝাই, এটা আর কখনো ভুলবা না, ভর্তি পরীক্ষা। তার মানে কি বলছে, এক বা একাধিক বর্ণ, আমরা ধ্বনির জায়গায় কি বসালাম, বর্ণ, মিলে তৈরি হয়েছে কি, শব্দ। এই যে একটা, 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 এগুলো এক একটা বর্ণ না, সবগুলো বর্ণ বর্ণ মিলে প্রথমে কি তৈরি হইলো, এইটা একটা শব্দ, এইটা একটা শব্দ। ওকে, এই জায়গার কমপ্লিট। তারপরে কি বলছে, শব্দের ক্ষুদ্রাংশকে, তার মানে এই যে পুরো একটা শব্দ, এটার ক্ষুদ্র অংশ করলে আমরা কি কি পাই, ভয় একটা পাই, ত একটা পাচ্ছি। ধরো এইটার ক্ষুদ্র অংশ করলে কি পাই, ধরো প, র, আর হচ্ছে যুক্ত খ, এগুলো পাইলাম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। দেখো একই জিনিস, প্রথমে একবার বললো, গঠন করলো, সেই জিনিসটাকে ভাঙলো, ভেঙলে সেটাকে বলা হয় কি, রূপ। আবার কি দেখো, এই রূপ গঠন করে শব্দ। আবার কি বলছে, এই যে রূপ, এই যে একটা রূপ, এইটা একটা রূপ, এই দুটাকে যদি আমরা একসাথে করি তাইলে কি তৈরি হচ্ছে, শব্দ তৈরি হচ্ছে। মানে একই জিনিস, প্রথমে প্রথমে একটা জিনিসকে বর্ণ বর্ণ বর্ণ, মানে প্রথমে এই জিনিসগুলোকে ভেঙে 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 শব্দ তৈরি করলো, আবার এই শব্দটাকে ভাঙলো, ভেঙে রূপ তৈরি করলো, এই শব্দটাকে আবার এই রূপগুলাকে বা এই শব্দগুলাকে আবার জোর করায় আবার শব্দ তৈরি করলো। মানে একটাই জিনিস তিনবার করে ওরা বুঝাইছে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এটা একটু মজাদার জিনিস যে একই জিনিস বারবার ঘোর পেঁচায় তোমাদের সাথে আসলে যে লিখছে বইটা সে তোমাদের সাথে মজা দিছে এই জায়গা থেকে। ঠিক আছে, তো সেই জিনিসটাই এইখানে। তারপরে কি দেখো, সেই জন্য শব্দ তত্ত্বকে বলা হয় রূপতত্ত্ব। ওকে, এখন দেখো এই রূপতত্ত্ব থেকে কোন কোন উদাহরণগুলো আসবে এবং কি কি মাথায় রাখবা। একটা কথা মাথায় রাখলে তোমরা এই জায়গাতে বুঝতে পারবা যে ব্যাকরণের যত টপিক আছে, কারক বাদ দিয়ে যত কঠিন টপিক আছে, কি কারক বাদ দিয়ে যত কঠিন টপিক আছে সবগুলাই রূপতত্ত্বের মধ্যে পড়ে। এই একটা কথা যদি তোমরা মাথায় রাখতে পারো তাইলে তোমার রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব শেষ। এখন সেগুলা কি দেখো, কঠিন টপিক গুলা কি, লিঙ্গ, বচন, কারক, কাল, পুরুষ, প্রত্যয়, এটা হচ্ছে প্রত্যয়, প্রত্যয়, পদ, পদ প্রকরণ, পদ প্রকরণের মধ্যে কি কি থাকে, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি। অর্থাৎ কারক বাদ দিয়ে যত কঠিন টপিক আছে সবগুলাই রূপতত্ত্বের মধ্যে পড়ে। ওকে, এই জিনিসটা মাথায় রাখলে দেখো, তুমি যদি লিঙ্গ, বচন, সমাস, কাল, পুরুষ, প্রত্যয় এইগুলা যদি তুমি পড়তে চাও, পদ প্রকরণ, তোমার কাছে কঠিন মনে হবে না, ব্যাকরণের কঠিন মনে হবে না, হবে। তার মানে তুমি যখন কঠিন জিনিসগুলা আসবে তোমার কাছে, কঠিন টপিক গুলা, তখন চোখ বন্ধ করে রূপতত্ত্বের মধ্যে দিবা। একটা জিনিস মাথায় রাখো যে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব এই জিনিসটাই তোমার কাছে কঠিন মনে হয়, এটা যদি তুমি মাথায় রাখো তাইলে তোমার এই জায়গার সব মানে মাথায় চলে আসবে, বাট কারককে কখনো এর মধ্যে ঢুকাবে না। ওকে, তাইলে তোমরা এই জায়গাটা আশা করি বুঝতে পারছো। ওকে, এটা রূপতত্ত্ব। আমরা যখন প্রশ্ন সলভে যাব তখন দেখবা এইটার মজাটা কিরকম। ওকে, এখন দেখো বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব বলতে কি বোঝায়, বাক্যতত্ত্ব নর্মাল একটা জিনিস যে বাক্যের মধ্যে কোনো পদের পর কোনো পদ যখন বসে এই পদগুলা কোথায় বসবে, কিভাবে বসবে এবং কিভাবে কাজ করবে, এই জিনিসটা বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। এই বাক্যতত্ত্বকে আবার কি বলা হয়, পদক্রম। কেন পদক্রম বলা হয়, তোমাদেরকে আমি একটা জিনিস বুঝাইছি যে শব্দ প্লাস শব্দ প্লাস শব্দ এরকম ডট 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 মিলায় কি তৈরি হয়, বাক্য। তার মানে প্রথম দিনে আমি তোমাদেরকে বলছি শব্দ এবং পদের মধ্যে 90% মানে মিল আছে, বা ধরো একই জিনিস, ধরো 100%ই মিল আছে, 100%ই মিল আছে। তার মানে পদ প্লাস পদ এইগুলা মিলায়াও তৈরি হবে কি, বাক্য। ঠিক আছে, তো এই জিনিসটা এইখানে বলা হয়েছে যে বাক্যের মধ্যে কোন পদের পর কোন পদ, মানে এই যে পুরোটা একটা বাক্য, এই যে আমরা পড়তেছি যেটা, এটাও কিন্তু একটা বাক্য। এই যে একটা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ, এইগুলা কোন পদের পর কোন পদ বসবে, কোন পদের স্থান কোথায়, বাক্য তত্ত্বে এইগুলা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এবং এই বাক্য তত্ত্বকে বলা হয় পদক্রম। কারণ কি, এই শব্দগুলাকে আমরা এই জায়গাতে পদ হিসাবে চিনি, যেহেতু পদ হিসাবে চিনি সেজন্য আমরা এই বাক্য তত্ত্বকে কি বলবো, পদক্রম। ওকে, আশা করি এই জিনিসটা তোমরা ইজিলি ধরতে পারছো। এখন আসো এইটার মধ্যে মেইনলি যে জিনিসটা নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, দেখো এইদিকে তাকাও, তাইলে বুঝতে পারবা যে এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, তার মানে বাক্য রিলেটেড জিনিস এইখানে বাক্য রিলেটেড টপিকে থাকবে, এটা তোমার ইজিলি বোঝার কথা। বাক্যের হচ্ছে কি বাচ্য, তারপরে হচ্ছে বাক্যের উক্তি। ঠিক আছে, বাক্যের বাচ্য, তারপরে বাক্যের উক্তি, তারপরে এই দেখো কারক বিশ্লেষণ। কারক বিশ্লেষণ তার মানে হচ্ছে কারক টপিকটা এই বাক্য তত্ত্বের মধ্যে আলোচনা করা হয়। তারপরে কি দেখো বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, লোপ, তারপরে জ্যোতিচিহ্ন, এই জিনিসগুলো এইখানে আলোচনা করা হয়। একটা জিনিস মাথায় রাখো, এটাও মাথায় রাখার একটা উপায় আছে, তোমাদেরকে আমি একটা বই দেখাই। এই যে এই বইটা আছে না, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর পুরনো বই। ঠিক আছে,
তো এই পুরনো বইয়ের পঞ্চম অধ্যায়ে, প্রায় পঞ্চম অধ্যায় না কত, হ্যাঁ পঞ্চম অধ্যায়, মানে লাস্ট চ্যাপ্টারে, এই যে লাস্ট চ্যাপ্টারটা পঞ্চম অধ্যায় পুরনো বইয়ের এই পঞ্চম অধ্যায়ের টপিক গুলা এই জায়গার মধ্যে আলোচনা করা হয় বেশিরভাগ। ঠিক আছে, তো এইটা হচ্ছে এখানকার একটা, মানে আমি এইভাবে মনে রাখতাম। এইভাবে মনে রাখলে কি হয় যে অনেক সময় তুমি পরীক্ষার হলে চাপে ভুলে যাইতে পারো কঠিন জিনিসগুলা। তো ওই চাপ, মানে পরীক্ষার হলে তো তুমি শুধু বাংলার এই টপিকটা নিয়ে পড়তেছো না, তো এইরকম হাজার হাজার টপিক কিন্তু তোমার মাথায় থাকবে, তখন তোমার পরীক্ষাতে মানে এই জিনিসগুলো খুব ভালোভাবে হিট করে, যেগুলো তুমি একটু টেকনিক্যালি মনে রাখার ট্রাই করো। ঠিক আছে, তো এই জন্য ওইভাবে মানে মুখস্থ তো করবাই, পাশাপাশি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবা। ওকে, তাইলে ভুল করার সম্ভাবনা খুব কম থাকবে। তো এই জিনিসগুলো বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। এখন দেখো অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব কি শব্দের অর্থ, বাক্যের অর্থের বিষয়, মানে অর্থ রিলেটেড যা কিছু আছে, মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীত অর্থ, সবগুলা নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ ওয়ান কাইন্ড অফ তোমরা মুখস্থ যে টপিক গুলা করো, ঠিক আছে, মুখস্থ টাইপের যে বিষয়গুলো, অর্থাৎ বিরোচন অংশের যে বিষয়গুলা, বিরোচন অংশের ব্যাকরণের বিরোচন অংশের যে বিষয়গুলা বা মুখস্থ মেমোরাইজিং বিষয়গুলো, এগুলো অর্থতত্ত্বের মধ্যে পড়ে। যেমন দেখো বিপরীত শব্দ, শব্দার্থ, তারপরে শব্দ জোড়, বাগধারা প্রভৃতি হচ্ছে এই অর্থতত্ত্বের মধ্যে অন্তর্গত। এছাড়াও শব্দ, বর্গ, বাক্যের ব্যঞ্জনা, এইগুলা নিয়েও এই জায়গাতে আলোচনা করা হয়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে এখানকার মেইন আলোচনা। আজকে আমাদের মেইনলি বেসিক পড়াশোনা এখানে শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের মেইন একদম যেটা প্রশ্ন সলভ আছে। আজকে আমরা বেশ কিছু প্রশ্ন সলভ করবো এই রিলেটেড, তারপরে আমাদের ক্লাসটা আজকে মোটামুটি শেষ হয়ে যাবে। ওকে, এখন দেখো এই যে তোমাদের যে ব্যাচ আছে, এটা নিয়ে আর কোনো কথাবার্তা বলবো না, জাস্ট একটু দেখে নাও। এইটা হচ্ছে আমাদের 1 তারিখ থেকে ব্যাচ শুরু হবে, যেটাতে পেইড ব্যাচ আর কি। পেইড ব্যাচে তো 500 ক্লাস, যেটা আমরা অলরেডি সমালোচিত হচ্ছে যে 500 ক্লাস 3500 টাকা কেমনে হয়, সেটাই আমরা তোমাদেরকে দেখায় দিব। ঠিক আছে, এই যে রেকর্ডেড ক্লাস, এইখানে প্রায় জিকে 240, ইংরেজির 75, বাংলার 65, এগুলা হচ্ছে বিগত 35 বছরের প্রশ্নের সলভের ক্লাস, এবং এই জায়গাতে বাংলা ইংরেজি জিকের 120টা ক্লাস। ঠিক আছে, পুরোপুরি মার্কেটিং শেষ। এখন আসো আমরা পড়াশোনায় ব্যাক করি। আর ভর্তির জন্য যাবতীয় তথ্য তোমরা পেজে নক দিও, অথবা এইখানে এই যে নাম্বারটা আছে এটাতে নক দিও, এইটা 01780647899। ওকে, এটা হচ্ছে আমার নাম্বার, এটাই। আর ক্লাস নিবে কারা? আমার মতো কিছু খুলনা বিশ্ববিদ্যালয়ের পোলাপান। ঠিক আছে, আমি যেমন তোমাদেরকে পড়াচ্ছি, ওরাও সেম ভাবেই তোমাদেরকে পড়াবে। এমন ভাইবো না যে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ে দেখে ডাবিতে চান্স পায় না, ওরা ডাবিতে চান্স পাইছে, বাট সাবজেক্ট এখানে চলে আসছে। ঠিক আছে, এবং তোমাদের এইখানে ক্লাস নেয় হচ্ছে তন্ময় ভাইয়া তো ইতিহাস তোমরা সবাই জানো, সে এখন জার্মানিতে যাচ্ছে। ঠিক আছে, মানে ও হচ্ছে পুরা বাংলাদেশ মিলায়া একটা কম্পিটিশন হয়েছে, যেখানে ঢাবির লর স্টুডেন্ট ছিল, রাজশাহীর লর স্টুডেন্ট ছিল, চট্টগ্রামের লর স্টুডেন্ট ছিল, এই তিনটাই বললাম, আরগুলো তো বললাম না, জাহাঙ্গীরনগরেরও ছিল। সবগুলা মেলায়া কম্পিটিশন হয়েছে, একটা টিম থাকে। তো আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় থেকে 5 জনের একটা টিম ছিল, আমাদের স্যার সহ 5 জনের একটা টিম ছিল। ওই 5 জনের টিমের তোমাদের তন্ময় ভাইয়া ওইটার মেইনলি লিড করছে, যে তোমাদের জিকে ক্লাস নেয়। ঠিক আছে, তো ওরা হচ্ছে সব বিশ্ববিদ্যালয়কে ডিফেন্ড করে, ওদের যে রিসার্চ পেপারটা আছে ওইটা হচ্ছে গ্রান্টেড হয়েছে, এবং তারা জার্মানি থেকে বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি হিসাবে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের ল ডিসিপ্লিন ওই জায়গাতে যাওয়ার সুযোগ পাইছে, যেখানে সব বিশ্ববিদ্যালয় ছিল বাংলাদেশে। তাইলে তন্ময় ভাইয়ের ট্যালেন্ট সম্পর্কে তোমাদের কোনো কনফিউশন থাকার দরকার নেই। তোমাদের তন্ময় ভাই কিন্তু জাহাঙ্গীরনগরে চান্স পাইছিল, আমিও পাইছিলাম। তো আমরা দুইজনেই মোটামুটি জাহাঙ্গীরনগরে সিট ক্যান্সেল করে এই জায়গাতে চলে আসছি। মানে এইগুলা কেন বলতেছি, অনেকে বলে আপনারা খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনাদের কোয়ালিটি নাই। ঠিক আছে, তা আমি বলি যে আসো, কোয়ালিটি আছে কি নাই, তোমাদের কোন ভাইয়া আছে নিয়ে আইসো। ঠিক আছে, তো এইগুলা হচ্ছে বিষয়। ওকে, এখন দেখো আমরা কিছু প্রশ্নে সলভে যাই। এইখানে এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা হচ্ছে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের 17-18তে আসা প্রশ্ন, এবং সোনালী ব্যাংকের অফিসার পদে আসা প্রশ্ন। আমরা কিছুক্ষণ আগেই তোমাদেরকে যে জায়গাগুলোতে বললাম যে তোমরা ভুল করতে পারো যে জায়গাগুলোতে, ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা সবাই করো, তার আগে আমরা সলভ করি। নত্যবিধান এবং সত্যবিধান। নত্যবিধান সত্যবিধানে কি নিয়ে আলোচনা করা হয়? বানান নিয়ে। বানানগুলা কেমন টাইপের? বানানগুলা হচ্ছে আমাদের ধরো একটু ভেঙে ভেঙে যে কোনো শব্দকে আমরা ভাঙি, তার মানে আমাদের ধ্বনি রিলেটেড কোনো কিছু। ঠিক আছে, তার মানে আমাদের এইটা কিসে আলোচনা করা হবে, যে প্রশ্নটা তাইলে আমরা একটু দেখি যে নত্যবিধান এবং সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়। ক হচ্ছে রূপতত্ত্ব, খ ধ্বনি তত্ত্ব, গ হচ্ছে ভাষাতত্ত্ব, এবং ঘ হচ্ছে
বাক্যতত্ত্ব। বলো তো দেখে এটা কি হবে? সবাই বলতেছো বি 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 বি। সুজয়, জেসিয়া জেরিন ঘ, জেসিয়া জেরিন ঘ, হাউ, জেসিয়া জেরিন ঘ, কিভাবে? বাক্যতত্ত্বে কেন? তোমাদেরকে তো আমি বললাম ভুল করতে পারো কোন জায়গায়। তার মানে এইটা কোথায় আমাদের এইগুলা কি বর্ণ বা ধ্বনির সাথে কানেক্টেড? বর্ণ বর্ণ আসলেই তোমরা ধ্বনির কথা মাথায় আনবা, তার মানে এটা খ, ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয়। ঠিক আছে, তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তোমরা ইজিলি পেরে গেলা। ওকে, এখন আসো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা কি দেখো, ব্যাকরণের মূল ভিত্তি কি? এই প্রশ্ন আমি চাই 90% স্টুডেন্ট ভুল করো। এখন দেখি তোমরা আসলে এই জিনিসটা ভুল করো না সঠিক করো। কি বলা আছে যে ব্যাকরণের মূল ভিত্তি কি? কি কি দেখো, ধ্বনি, ভাষা, ভাব এবং বাক্য। বলো তো দেখি এটা কি হবে? এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্ন এবং বিভিন্ন একটা চাকরি পরীক্ষার প্রশ্ন, যে ব্যাকরণের মূল ভিত্তিটা কি, কোনটার উপর বেস করে ব্যাকরণ আসলে চলে। একটা ধ্বনি আছে, একটা ভাষা আছে, একটা ভাব আছে এবং একটা বাক্য আছে। বলো তো দেখি এটা কি হবে? ধরো এটাকে আমরা 2 নম্বর প্রশ্ন দিলাম। 2 নম্বর প্রশ্নে কি হবে? এ ধ্বনি, ওকে, বি বি, আচ্ছা আচ্ছা, করো করো, কমেন্ট করো। খ বি এ বি এ বি। আচ্ছা আমি দেখি এ এ এ এ এ এ এ এ আরুদীপ এ এ এ। তার মানে তোমরা সঠিক অ্যান্সার করতেছো কত পার্সেন্ট? আমার ঠিক আছে, আমার প্রিজামশন ঠিক আছে, আমি প্রিজামশন মোটামুটি ঠিক করছি। ঠিক আছে, তোমাদের একজন দাঁড়াও, শোয়েব আলী বলছে বি, শোয়েব আলী বলছে বি। ওকে, শোয়েব আলী বলছে বি। আর একজনকে, 2জন মনে হয় তোমরা সঠিক অ্যান্সার করছো, 2 থেকে 3জনের মতো সঠিক অ্যান্সার করছো। এটার অ্যান্সার হবে বি। কি বলা আছে দেখো, ব্যাকরণের মূল ভিত্তি কি? আমরা কি জানি? আমরা কি জানি ভাষা কিভাবে তৈরি হয়? একটা জিনিস মাথায় রাখো, ধরো তোমাকে তোমাকে তোমার তুমি ধরো যে বিশ্ববিদ্যালয়ে পড়ো, ঠিক আছে, যে কোনো একটা নির্বাচন হচ্ছে, যে কোনো একটা নির্বাচন হচ্ছে, গুরুত্ব কে বেশি পাবে? ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট নাকি ফোর্থ ইয়ারের স্টুডেন্ট? অবশ্যই ফোর্থ ইয়ারের স্টুডেন্ট। এই কনসেপ্টটাই এই জায়গাতে তোমার কাজে লাগাইতে হবে। বিষয়টা কেমন দেখো, ব্যাকরণের মূল ভিত্তি কি? তুমি যদি বলো ধ্বনি, তার মানে ধ্বনি একটা কিন্তু ভাষার অংশ। তুমি যদি বলো ভাব, ভাব কি ভাষার একটা অংশ? বাক্য, বাক্য একটা ভাষার অঙ্ক মানে অংশ। তার মানে এইগুলা হচ্ছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সবগুলা কি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, এগুলা সব ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। এখন ফোর্থ ইয়ারের সিনিয়র ভাইয়াকে ভাষা, তার মানে ভাষাকে যদি তুমি বলো, এই ধ্বনিও থাকবে, ভাবও থাকবে এবং বাক্যও থাকবে, সবগুলা থাকবে। যার কারণে ব্যাকরণের মূল ভিত্তি বা ব্যাকরণ কোনটার উপর ভিত্তি করে কাজ করে? ব্যাকরণ এই ভাষার উপর ভিত্তি করে কাজ করে, এজন্য এটার অ্যান্সার হবে হচ্ছে ভাষা। ঠিক আছে, আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তো এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিছিল, এটা একটু টেকনিক্যাল প্রশ্ন এবং স্টুডেন্টরা এই জায়গাগুলোতে মেইনলি ভুল করে। এখন বলো এটা 3 নম্বর প্রশ্ন আমরা যদি দেই। 3 নম্বর, কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? ঠিক আছে, এটা 90% স্টুডেন্ট ঠিক করবা আমি আশা করছি। এটা দেখো, কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়, কোনটি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নয়। মানে প্রশ্নটা 2 টাইপেরই আসতে পারে এবং এইটা ছিল হচ্ছে তোমাদের জগন্নাথের প্রশ্ন 2012-13 সালে। ওকে, তাইলে কি দেখো কি কি বলা আছে? রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, ভাষাতত্ত্ব এবং বাক্যতত্ত্ব। বলো এটা কি হবে? 3 নম্বর কোশ্চেন কি হবে দেখি তোমাদের, একটু দেখি তোমাদের। ওকে, 3-এর গ, 3-এর সি, 3-এর ঘ, ওকে, 3-এর গ, 3-এর গ, ওকে 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 ওকে, গুড, ভেরি গুড ভেরি গুড। ওকে, তার মানে তোমরা এটা ঠিক অ্যান্সার দিছো। এটার অ্যান্সার হচ্ছে হলো কি ভাষাতত্ত্ব। কারণ কি দেখো, আমরা সবাই জানি যে ব্যাকরণের 4টা অংশ থাকে, শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব। এই যে 4টা রূপতত্ত্ব আছে তার মধ্যে কিন্তু দেখো ভাষাতত্ত্ব নাই, ভাষাতত্ত্ব নাই। ঠিক আছে, এই জন্য এটার অ্যান্সার হচ্ছে যে ভাষাতত্ত্ব নিয়ে আসলে এই ব্যাকরণে আলোচনা করা হয় না। ঠিক আছে, ভাষার যে জিনিসগুলো আছে ওইগুলা নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, এই জন্য এই জিনিসটা মাথায় রাখবা। তারপরের প্রশ্নটা দেখো, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের সি ইউনিটের প্রশ্ন, জাহাঙ্গীরনগরের সি ইউনিটের প্রশ্ন। এইখানে কি দেখো, শব্দতত্ত্বের অপর নাম কি? আমরা কিন্তু কিছুক্ষণ আগেই পড়ছি শব্দতত্ত্বের অপর নাম কি, এটা একটা চাকরি পরীক্ষার প্রশ্ন এবং জাহাঙ্গীরনগরের সি ইউনিটের প্রশ্ন। কি কি দেখো, একটা হচ্ছে কি ভাষাতত্ত্ব, একটা ধ্বনিতত্ত্ব, একটা রূপতত্ত্ব এবং একটা বাক্যতত্ত্ব। বলো তো এটা কি হবে? ধরো এটা 4 নম্বর কি হবে, যে শব্দতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্বকে আমরা কি নামে চিনি? আরো একটা কি নামে চিনি? মরফোলজি। এটাকে আমরা কি নামে চিনি? বলো দেখে এটা কি হবে? গ, গ অ্যান্সার। ওকে ওকে, সবাই সবাই গ গ গ গ। ওকে, ঠিক আছে, সাবাস। এই তো, এটার অ্যান্সার হচ্ছে গ, রূপতত্ত্ব। ওকে, তো এটা তোমরা সবাই জানো, সহজ প্রশ্ন ছিল। এখন দেখো এই জায়গাতে একটা প্রশ্ন দেখো, প্রকৃতি এবং প্রত্যয়, এইটা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, ভাষাতত্ত্ব এবং রূপতত্ত্ব। একটা জিনিস মাথায় রাখো, আমি কি বলছি যে কারক বাদ দিয়ে, কারক বাদ দিয়ে যত কি কঠিন টপিক আছে, যত কঠিন টপিক আছে
প্রকৃতি প্রত্যয় কি কঠিন টপিক না? কঠিন টপিক। তার মানে কারক বাদ দিয়ে যত কঠিন টপিক আছে সবগুলা রূপ তত্ত্ব, রূপ বা শব্দতত্ত্বের মধ্যে আলোচনা করা হয়। তার মানে এটার অ্যান্সার কি হবে বলো দেখি? এটার অ্যান্সার হবে ঘ। এটার অ্যান্সার হবে ঘ। ওকে, 5-এর ঘ। সাবাস, তোমরা অনেক ভালো বুঝে গেছো। ঠিক আছে, দেখছো এই সেন্স গুলা তোমার কাজে লাগতেছে। তুমি মুখস্থ করো নাই যে এইটা কি সহজ নাকি কঠিন, বাট তুমি পেরে যাচ্ছ। ঠিক আছে, তুমি এটা মুখস্থ করো নাই যে কি প্রকৃতি প্রত্যয় কোথায় আছে, তোমার কাছে মনে হয়েছে এটা কঠিন, তার মানে এটা রূপতত্ত্বের মধ্যে পড়ে। ওকে, এখন আসো পরবর্তী একটা কোশ্চেনে। ব্যাকরণের কোন অংশে কারক নিয়ে আলোচনা করা হয়? এইটা তোমাদের আসছিল আমাদের খুলনা ইউনিভার্সিটির একটা বি ইউনিটের প্রশ্নে। ঠিক আছে, তারপরে আবার এই যে বিরাম চিহ্ন, তারপরে বাক্য, এইগুলাও কোথায় আলোচনা করা হয়? দুইটা একই রিলেটেড প্রশ্ন, যার কারণে আমি একসাথে দিয়েছি যে ব্যাকরণের কোন অংশে কারক আলোচনা করা হয়। বলো দেখি, এই প্রশ্ন যদি ভুল করো আমি এইখান থেকে বের করে দিব, তোমাদের ক্লাস থেকে বের করে দিব। কারক কোন জায়গাতে? কারক কিন্তু কঠিন। তার মানে আমরা কি বলছি? কঠিন টপিক কারক বাদ দিয়ে অন্য কোথায় এটা আলোচনা করা হয়। কি? বাক্যতত্ত্ব, খ ধ্বনিতত্ত্ব, তারপরে হচ্ছে এটা কত, ধরো 6 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে রূপতত্ত্ব। বলো কি হবে? কারক কোথায় আলোচিত হয় এই প্রশ্নে? সবাই সেরা ফিজ ক। ওকে, মনিরা আক্তার ক। ওকে, নওয়াজ শরীফ ক। ওকে, বাক্যতত্ত্ব সাবাস, রুমি ক। আচ্ছা, জান্নাত ক। সেরা, তোমরা সেরা পারফরমেন্স করতেছো। ওকে, তার মানে এটা হচ্ছে বাক্যতত্ত্ব। দেখো, যে প্রশ্নগুলো আমি তোমাদের আলোচনা করাইছি সবগুলাই কোথাও না কোথাও ঝামেলা ছিল। তার মানে পরীক্ষাতে তোমাদের প্রশ্ন এই ক্লাস থেকেই তোমরা কমন পাবা। তোমরা পরীক্ষার হলে গিয়ে মনে করবা যে সাইম ভাইয়ের ওই ক্লাসটা থেকে আমার প্রশ্ন কমন আসছিল। ঠিক আছে, তো আশা করি তোমরা এই জায়গা থেকে প্রশ্ন কমন পাবা, কারণ তোমাদের আটকানোর যে জায়গাগুলো আছে ওইগুলো আমি প্রশ্ন আকারেও পড়াইছি, আবার বেসিক পড়ানোর সময়ও তোমাদেরকে আমি বলে দিছি যে তোমাদের এই জায়গাতে আটকাইতে পারে। ওকে, এখন আসো আমাদের নেক্সট কোশ্চেন। ধরো 7 নম্বর কোশ্চেন। এইটা কি বলা আছে? ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচনা করা হয় কোনটি? দেখছো, টেকনিক্যাল প্রশ্ন, এটা হাজি দানেশের প্রশ্ন। ঠিক আছে, বলো ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচনা করা হয় কোনটি? এইটা হচ্ছে ধরো 80% স্টুডেন্ট ভুল করার চান্স আছে। কি দেখো, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, ভাষাতত্ত্ব, অর্থতত্ত্ব। কিছু প্রশ্ন আছে যেগুলা তুমি আসলে পড়ে কোনোদিন কমন পাবা না, এবং এইরকম প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে 2-1টা থাকবেই। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন হচ্ছে এটা, যে এই টপিক তুমি পড়ছো, বইয়েও নাই, কিছুই নাই, তোমার টিচাররা হচ্ছে অনুধাবন দক্ষতা যাচাই করার জন্য এই ধরনের প্রশ্নরা ভার্সিটির টিচাররা নিজেরাই ক্রিয়েট করে। ঠিক আছে, কারণ তাদেরও তো দেখতে হবে যে তুমি খালি শুধু মুখস্থর উপর ডিপেন্ডেন্ট কিনা। আমি যে টপিকটা পড়ালাম এটা বুঝে তুমি কি বুঝলা, এই টপিকটা পড়ে তুমি কি বুঝছো, তার প্রয়োগ হবে এইটার উপরে। তাইলে দেখো, ব্যাকরণের উচ্চতর পর্যায়ের আলোচনা, তার মানে কি হাই লেভেল থট কোথায় প্রয়োগ করা হয়, বা কোন জায়গাতে হাই লেভেল থটটা লাগে? কোথায়? কতে আছে কি বাক্যতত্ত্ব, খতে আছে ধ্বনিতত্ত্ব, গতে আছে হচ্ছে ভাষাতত্ত্ব, ঘতে আছে অর্থতত্ত্ব। এইটাতে দেখি কে সঠিক আনসার করতে পারো। তোমরা এটা একটু কমেন্ট করে দেখাও। ওরে সাবাস, কি আমি কাদের পড়াচ্ছি? সবাই সঠিক আনসার করো কিভাবে? সেরা, সবাই তো সঠিক আনসার করতেছো। সাবাস। তার মানে কি দেখো, উচ্চতর পর্যায়ের আলোচনা করা হয় অর্থতত্ত্বে। কেন বলো তো দেখি, কেন অর্থতত্ত্বে? কারণ যে কোনো কিছুর অর্থ করতে গেলে, এইভাবে চিন্তা করো, যে কোনো কিছুর অর্থ করতে গেলে, ধরো তুমি একটা ইংরেজি ট্রান্সলেশন করতে গেলে কিন্তু তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে তুমি কিন্তু ভাব অর্থটা আনতে পারবা না। তো বিষয়টা এজন্যই যে অর্থ যখন তুমি কোনো কিছু করতে যাবা তখন অনেক কিছু বিবেচনা করতে হবে। একই জিনিসের 2-3টা অর্থ আছে, কিন্তু তুমি কোন অর্থটা ওই জায়গায় প্রয়োগ করবা এইটা বোঝার জন্য তোমার উচ্চতর পর্যায়ের দক্ষতা থাকা লাগবে। এজন্যই ব্যাকরণের উচ্চতর আলোচনাগুলো করা হয় এই অর্থতত্ত্বে। সাবাস মাই বয়েজ এন্ড গার্লস, তোমরা অনেক ভালো কিছু করবে ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরের কোশ্চেন দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের একটা কোশ্চেন, যে ধরো এটা 8 নম্বর একটা কোশ্চেন, যে সব ভাষার ব্যাকরণে কয়টি মৌলিক অংশ থাকে এবং বাংলা ব্যাকরণে আলোচিত বিষয় কয়টি? তার মানে আমি বলছি কি, চোখ বন্ধ করে 4 মেরে দিবা, যে কোনো কিছু আসলেই 4 ব্যাকরণ রিলেটেড। তার মানে এটা হচ্ছে 4টা ব্যাকরণের 4টা মৌলিক অংশ নিয়ে আলোচনা করা হয়, যে 4টা নিয়ে আমরা এতক্ষণ ধরে পড়তেছি। ওকে, তারপরের কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেন আমরা এখানে দিই, যে সাহিত্যের রস আস্বাদনে সহায়ক ভূমিকা পালন করে কোনটি? সাহিত্য রস আস্বাদনে কোন জিনিসটা
এইটা একটু টেকনিক্যাল প্রশ্ন আছে, এটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, যে সাহিত্যের রস আস্বাদনে মানে সাহিত্যের রসটা তুমি ভালোভাবে ফিল করতে পারবা কোন জিনিসটা থাকলে, বা কোন জিনিসটা থাকলে বেশি ভালোভাবে তুমি ফিল করতে পারবা। কি কি দেখো, ছন্দ, তারপরে ক্ষত অলংকার, তারপরে ছন্দ এবং অলংকার একসাথে থাকলে, নাকি হচ্ছে ব্যাকরণ থাকলে? বলো তো দেখি এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? এটা কি হবে বলো দেখি? 9 গ ছন্দ অলংকার। ধরাটা তোমরা খাইছো এই জায়গাতেই। ওকে, 9 আচ্ছা ফিজ, ফিজ ঘ, সুমিত রয় ঘ, গ বলছো অনেকে, গ ঘ নিয়ে যুদ্ধ লাগাই দিছো, গ এবং ঘ নিয়ে তোমরা যুদ্ধ লাগাই দিছো, গ এবং ঘ নিয়ে দেখি তোমাদের একটু যুদ্ধ দেখি। ঘ, ওকে ওকে ওকে, গ ঘ, একটা ঘ আসতেছে একটা গ আসতেছে, সেরা সেরা। দেখো আমি তোমাদের বলি কি বলছে, সাহিত্যের রস আস্বাদনে সাহিত্যটা তৈরি হয় কিসের উপর ভিত্তি করে বলো দেখি? ছন্দ অলংকারের উপর ভিত্তি করে, নাকি গ্রামেডিক্যাল চিন্তা ভাবনার উপর ভিত্তি করে? অবশ্যই গ্রামার প্রাধান্য পাবে এই জায়গায়। তুমি যদি খুলু ছন্দ এবং অলংকার, ছন্দ এবং অলংকার দিয়ে, অলংকার দিয়ে ধরো, অলংকার দিয়ে কোনো কিছু লিখতে যাচ্ছ, ওইটা কি কেউ পড়তে পারবে? আদৌ পড়তে পারবে না, মানে তুমি মজাই পাবা না। তার মানে এই যে বিষয়টা সাহিত্যের বা যে কোনো জায়গায় তোমাদের কনফিউশনটা ক্রিয়েট করে দিয়েছে কোন জায়গাটা দিয়ে, দেখো এই যে সাহিত্য, এই জায়গাটা দিয়েই তোমাদের কনফিউশনটা ক্রিয়েট করে দিয়েছে। যে প্রশ্নটা করছে সেও জানতো যদি আমি সাহিত্য দেই সবাই অ্যান্সার করবে ছন্দ অলংকার। এই জায়গাতে যদি সাহিত্য বাদ দিয়ে দিত, ধরো ধরো অন্য কিছু, ধরো সাহিত্য বাদ দিয়ে ধরো উপন্যাস যদি দিত, বা উপন্যাস ধরো নাটক, নাটক ধরো দিত, বা ধরো দিত গদ্য, বা ধরো দিত পদ্য, তাও কিন্তু প্রশ্নের অ্যান্সারটা একই হইতো। তোমাদেরকে কনফিউজ করার জন্য সাহিত্য দিয়ে দিছে। তো এই সাহিত্য দ্বারা শুধু সাহিত্যকে বোঝায় না, সাহিত্য দ্বারা ব্যাকরণের উপর ভিত্তি করে যা কিছু তৈরি হয় এই জিনিসগুলাকেই বোঝায়। ব্যাকরণের উপর ভিত্তি করে কবিতা, নাটক, ছন্দ, যে কোনো কিছু তৈরি হইতে পারে, যে কোনো কিছু তৈরি হইতে পারে। তো এই জন্যই এইটার অ্যান্সার হবে হচ্ছে সাহিত্যের রস আস্বাদনে সব থেকে বড় ভূমিকা পালন করে হচ্ছে ঘ, ব্যাকরণ। ওকে, আশা করি এই জিনিসটা তোমরা ইজিলি ধরতে পারছো। এখন আগে আমাকে এখন একটা জিনিস বলো, বলো তো দেখি, ডিম আগে না মুরগি আগে? বলো তো দেখি, বলো। সেই প্রশ্ন হচ্ছে তোমাদের এইটা। কি প্রশ্ন দেখো, ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? বলো, আমাদের আজকের লাস্ট প্রশ্ন, ব্যাকরণ এবং ভাষার আগে কোনটি সৃষ্টি হয়েছে? এইটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটের একটা প্রশ্ন। ঠিক আছে, কি কি দেখো, কতে কি বলা আছে? ব্যাকরণ, তারপরে কি আছে খ ভাষা, তারপরে ব্যাকরণ এবং ভাষা দুইটা একসাথেই হয়েছে, নাকি এই প্রশ্নটাই ভুল, কোনোটাই আগে হয়নি? বলো কি হবে এই প্রশ্নে? আচ্ছা বি ভাষা, বি গ, গ হচ্ছে ভাষা এবং ব্যাকরণ একসাথে, মুরগি আগে, আচ্ছা ভাষা আগে, ঘ কোনোটাই নয়, সাবাস। তার মানে এইটাতেও যদি আমি একটু ভোট করি, কত পার্সেন্ট খ ভাষা ঘ, ধরো সবগুলাতে পার্সেন্টেজ ঠিক আছে, এটা 25%, এটা 25%, এটা 25% এবং এটা 25%। দেখছো, মানে ডিম আগে না মুরগি আগে এই প্রশ্নেও যেহেতু একটা বিশাল ডিবেট আছে, সে ব্যাকরণ আগে নাকি ভাষা আগে, এইটারও বিশাল একটা ডিবেট আছে। বলো কি হবে, ব্যাকরণ আগে নাকি ভাষা আগে? ওকে, ভাষা, ভাষা ব্যাকরণ, ভাষা ব্যাকরণ, ভাষা ব্যাকরণ। আচ্ছা যাই হোক, এই প্রশ্নের আমি অ্যান্সার দিচ্ছি। আজকের পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিবা, লাইভটাকে শেয়ার দিয়ে ইনবক্স করলে কালকের মতো আজকেও তোমরা পেয়ে যাবা, এটা হচ্ছে কথা। আর এইটাই তো, এটাই হচ্ছে মোটামুটি কথা, যারা পিডিএফ নিয়ে আসলে কথাবার্তা বলো আর ক্লাসগুলা শেষ পর্যন্ত কইরো, ইনশাল্লাহ দেখবা যে অনেক বেশি তোমরা লাভবান হবা। আর আরেকটা কথা যেটা আমি প্রথম দিনে বলতে ভুলে গেছিলাম, আমি যে যে টপিকগুলো পড়াবো সেই টপিকগুলা তোমরা যে কোনো বই থেকে খুঁজে খুঁজে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? পড়ে ফেলো, তাইলে তোমাদের জন্য লাভ হবে। এখন আসো, ব্যাকরণ এবং ভাষার আগে কোনটি সৃষ্টি হয়েছে? দেখো একটা জিনিস নর্মালি চিন্তা ভাবনা করো, যদি ভাষা তৈরি না হইতো তাইলে কি ব্যাকরণ আসার সম্ভাবনা থাকতো? ব্যাকরণ, ব্যাকরণ না, ভাষা তৈরি হয়েছে থেকে ভাষাটাকে ঠিকঠাক করার জন্য ব্যাকরণ তৈরি হয়েছে, ঠিক আছে? তো এই সেন্স থেকে ভাবলেই তোমরা অ্যান্সারটা পাবা। তার মানে এইটা হচ্ছে আগে আসছে ভাষা, তারপরে আসছে হচ্ছে ব্যাকরণ, তার মানে অ্যান্সার হচ্ছে খ, ঠিক আছে? এখন ডিম আগে না মুরগি আগে এটা তো আমি নিজেও জানি না, বাট এইটার অ্যান্সার আমি ঠিকঠাক জানি। ওকে, এখন দেখো, এখন দেখো আমাদের লাস্ট আজকের একটা মোটিভেশন, আমি আজকে তোমাদের একটা লাস্ট মোটিভেশন দিচ্ছি, যে যদি তুমি এমন কিছু চাও যা তুমি কখনো পাওনি, তার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি কখনো করোনি, ঠিক আছে? কথাটা মাথায় রাখো,
যে জীবনে তুমি কোনো কিছু চাও, ঠিক আছে, বাট তুমি পাও নাই, তার মানে তোমাকে এমন কিছু করতে হবে যার কারণে তুমি জিনিসটা পাবা, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখো, ওকে। তো আজকের মোটিভেশনের মধ্য দিয়ে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল এই পর্যন্তই। আশা করছি তোমরা ক্লাসটা এনজয় করছো। ক্লাসটা কে কেমন লাগছে তোমরা একটু জানায় দিতে পারো, আর বন্ধু বান্ধবদেরকে জানায় দাও। ফ্রি প্রোগ্রাম, আমি বলতেছি যে বাংলাদেশে তোমাদেরকে ফ্রিতে অনেকেই পড়াবে, বাট এত ভালো করে পড়াবে কিনা আমি জানি না, ঠিক আছে। সবাই ভালো পড়ায়, বাট এত ডেডিকেশন দিয়ে কেউ পড়াবে কিনা তা হচ্ছে আমি জানি না। কেন আমি পড়াচ্ছি এটার পিছনে আমি একটা কাহিনী বলি। আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার একটা প্ল্যান ছিল এরকম, যে আমি যদি কখনো সুযোগ পাই, মানে আল্লাহ দেখো একটা প্ল্যান পূরণ করে দেয়। তোমাদের এটা মনে হইতে পারে যে ভাই হয়তো বা এখন এটা বলতেছে, বিষয়টা এরকম না। আমি যখন তোমাদের জায়গায় ছিলাম তখন আমার এরকম একটা প্ল্যান ছিল যে আমি লাইফে কখনো সুযোগ পাইলে, যদি আমি সুযোগ পাই, তাইলে আমি সেকেন্ড টাইমারদেরকে অন্তত একটা ব্যাচকে আমি ফ্রিতে পড়াবো, ঠিক আছে। সেই জন্যই মেইনলি ওই জায়গাটা থেকে আমার কেন জানি মনে হয় যে আমি যদি এইটা দায়িত্বটা না পালন করি, হয়তোবা আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাইতে পারে, যার কারণে হয়তোবা তোমরা এই সুযোগটা পেয়ে যাচ্ছ। আগে আমার এই প্ল্যান ছিল, কিন্তু আগে আমার এত জিনিসপাতি ছিল না। এই যে ধরো ডিজিটাল বোর্ড, এটা কিন্তু 4-5 লাখ টাকা চলে গেছে। তো এই জিনিসগুলা তো তোমাদের টাকা দিয়েই হয়েছে, তাই না? তো এই জিনিসগুলা হইতে যেহেতু সময় লাগছে, যার কারণে আমি যখন আমার কাছে রিসোর্স গুলা চলে আসছে তখনই আমি এই মেইনলি এই প্ল্যানটা করছি। তো এখন আমি যদি তোমাদের ভালো রেসপন্স দেখি, ইনশাল্লাহ তোমাদের তো করাবোই পরবর্তীবারে, প্রতি বছরে। এটা আমাদের সিজন 1 চলতেছে, সিজন 2 তেও আমরা করাবো। কারণ কি দেখো, আমি কখনোই চাই না যে একটা স্টুডেন্ট টাকার জন্য আসলে ওর পড়াশোনা কখনো থেমে থাক। আর এখন অনলাইনের যুগ, সবকিছু পাওয়া যায় আমরা জানি, বাট সবকিছু গোছালো ওয়েতে পাওয়া যায় না, এটাও আমি জানি। তো এই জন্য আমার প্ল্যানটা থাকবে, যেমন কোনো স্টুডেন্ট যদি আমাদের সিরিজের ক্লাসগুলো A to Z ক্লাস পর্যন্ত শেষ করে, ও কোথাও না কোথাও চান্স পাবে, এটা আমি জানি, ঠিক আছে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা, মন থেকে ভালোবাসা থাকলো। সবাই আমার জন্য দোয়া করবা। আমার একটু অসুস্থতা ফিল হচ্ছে, তো যাই হোক, আমি যাতে অসুস্থ না হয়ে যাই। তো সবাই আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।